ইস, ট্রেনটা মিস করে গেলাম, কি হবে এবার? দাদা, ও দাদা, বলছি সুলতানহাটের এই ট্রেনটা মিস করলাম ভুল করে, আর কোনো উপায় আছে যাবার? এই রে, হলো তো। আজকালকার ছেলে পেলেরা একটা কাজও ঠিক করে করতে পারে না। বলি, সময় জ্ঞানের এত অভাব কেন তোমাদের? হ্যাঁ, আপনি একটু বলবেন পরের ট্রেন কখন পাবো? এখন আর ডাইরেক্ট ট্রেন নেই, বসে থাকো রাত 2টো অবধি। একটা ট্রেন আসবে মধ্যমপাড়ায় নেমে তারপর 4টে নাগাদ পাবে সুলতানপুরের ট্রেন। জেগে বসে থাকো, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আবার সে ট্রেনটাও মিস করো না। আচ্ছা লোক তো, এক ঝুড়ি জ্ঞান দিয়ে চলে গেল। সোজা কথার জবাবটা সোজাভাবে কেউ দিতে পারে না। যাই হোক, কি আর করব, কিছুক্ষণ বসে সময় কাটাই আর কি। ইস, যা ঘুম পেয়েছে, একটা দোকান খোলা নেই যে একটু চা খাবো। আপনিও বুঝি রাত 2টো ট্রেনের জন্য অপেক্ষা করছেন? চা, চা হবে চা। ও দাদা, এদিকে একটা চা দিন তো। রাত 2টোর ট্রেন বুঝি? হ্যাঁ, আর বলবেন না, ট্রেনটা মিস করে এখন বসে থাকতে হচ্ছে। যা ঘুম পাচ্ছিল, আপনি এসে আমায় বাঁচালেন। এই যে বলেন বাবু, এ তো আমার কাজ। বাহ, কি দারুণ চা বানিয়েছেন দাদা, প্রাণ জুড়িয়ে গেল একদম। তা আপনি এত রাতে এখানে ঘুরছেন যে? আসলে রাতের লোকালে আমার বৌনিটা বেশি ভালো হয়, খুব বেশি চাওয়ালা ওঠে না আমায় ছাড়া। আর রাতে সবাই জেগে থাকার জন্য কম বেশি চা খেয়েই থাকে। দাদা, উনি কে, এভাবে এত রাতে স্টেশনে বসে আছেন? আসলে ওনার এখানে বসে থাকার পেছনে একটা গল্প আছে। কি গল্প? বহুদিন আগে ওর বর ওকে এখানে রেখে শহরে কাজ খুঁজতে যায়। প্রতিজ্ঞা করে যাওয়ার পরের হপ্তায় রাতে ট্রেনে ফিরবে। তারপর থেকে প্রায় 6 বছর হয়ে গেছে, তার বর আর ফেরেনি। আজও সে প্রতি রাতে তার বরের জন্য প্রতীক্ষা করে, তার ফিরে আসার আশায়। আহারে, এইভাবে যে কত গ্রামের মেয়েকে তাদের স্বামীরা আজীবনের মতো ছেড়ে চলে যায়। এ জানি, হয়তো সে সত্যি ফিরে আসতে চেয়েছিল, কিন্তু পারেনি। দাদা, আপনি এভাবে সারা রাত যে চা বিক্রি করেন, কেউ কিছু বলে না বাড়িতে? আপনার সংসারের কেউ আপত্তি করে না বুঝি? এখন যে আর কেউ কিছু বলতে পারে না, আমি যে ধরা ছোঁয়ার বাইরে। মানে, কিসব ধাঁধার মতো কথা বলছেন? সে অনেক বড় গল্প, শোনাতে বসলে অনেক সময় লেগে যাবে। আমার ট্রেনের এখনো অনেক দেরি, আপনারও তো তেমন তাড়া নেই মনে হচ্ছে। অসুবিধা না থাকলে বলুন না, সময়ও কেটে যাবে বেশ। বেশ, শুনুন তবে। আমার নাম হরি। এই গ্রামে আগে থাকতাম না। আমার জন্ম আর বড় হওয়া পূবের দিকের একটি গ্রামে, যার নাম নিশ্চিন্দিপুর। বাবু, গ্রামের পাশে ভাবছি একটা চায়ের দোকান দেব, একটু যদি ব্যবস্থা করে দিতেন। আরে, তুই শশী ময়রা ছেলে না? বস বস, তোর বাবা আমার খুব বিশ্বস্ত লোক ছিল। জানি বাবু, সেজন্যই তো আপনার কাছে আসা। তা বাবার ব্যবসা না দেখে নিজের দোকান খুলবি? বাবার ব্যবসাতে তো বাবা ভালোই রোজগার করছেন, আমার নিজের কিছু একটা করার ইচ্ছা আর কি। বেশ বেশ, আজকালকার ছেলে মেয়েদের এমন চিন্তা ভাবনা শুনলেও বেশ ভালো লাগে। আমার একটা দোকান ফোর আছে বটে নদীর পাড়ে, সেটাতে কিছু ব্যবস্থা করে দিতে পারি। যা তুই বলাই, ভেতর থেকে কাগজগুলো নিয়ে আয়, আর বল একটু শরবত দিতে। চাই বাবু। এই নে, করে দেখ, তারপর সই করে দে। আরে, তোর চক্ষু লজ্জা বলে কিছু নেই? এত বড় ধাড়ি মেয়ে হয়ে একটা শরবতের গ্লাস ঠিকঠাক নিয়ে আসতে পারিস না? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। সেই দিনটা ছিল তার জন্য এক অপয়াতিন। তার রোজকার জীবনের মতো বোবা মেয়েটাকে প্রতাপবাবু কোনোদিনই মেয়ের মতো যোগ্য সম্মান দেননি। কিন্তু তার ঘন পলকের কাজল টানা চোখ দুটো নিয়ে আমার হৃদয় এক নিমেষে জায়গা করে নিয়েছিল পদ্মা। জমিদারের মেয়ে হয়েও যে পরিমাণে হেনস্থা তাকে সহ্য করতে হতো, মনটা উচ্চাটন করে উঠতো তাকে সেই নরক থেকে মুক্তি দেবার জন্য। এই ঘটনার পর কয়েক মাস কেটে গেছে। প্রতাপবাবুর করে দেওয়া দোকানে বেশ দিব্যি রোজগার হচ্ছে আমার। একদিন সন্ধ্যায় দোকানে ঝাঁপি বন্ধ করতে যাব, হঠাৎ পদ্মাকে নিয়ে বলাই হাজির। ওরে, দোকানটা খুলে রেখে যা, আমার কাজ আছে। কি কাজ? এই আমাদের পদ্মা রানীকে একটু ভালোবাসবো আজ রাতটা। ছি ছি, তুমি কি মানুষ? অবলা অসহায় মেয়েটাকে এইভাবে উত্তক্ত করছো। প্রতাপবাবু জানতে পারলে কি হবে জানো? ইয়ার হবে, মেয়েকে আমার হাতে সঁপে দিয়ে পুরো উদ্ধার হবে। এমনিতেই তো দু চোখে দেখতে পারে না মেয়েকে।
শোনো, ভালোই ভালোই ওকে ছেড়ে দিয়ে এক্ষুনি চলে যাও এখান থেকে, নইলে কিন্তু না হলে কি করবি তুই? ভালো করলি না হরি, এর ফল তোকে ভুগতে হবে। আজ যদি প্রাণী বাঁচতে চাস তাহলে চলে যা এক্ষুনি এখান থেকে। তোমার কোনো ভয় নেই পদ্মা, আমি আজীবন তোমার রক্ষা করব। চলো এখন তাড়াতাড়ি চলো এখান থেকে। পদ্মাকে নিয়ে চলে এলাম এই গ্রামে, বিয়ে করলাম তাকে। ট্রেনে ট্রেনে চা বিক্রি করে যা টাকা আসতো তাতে দুজনের বেশ চলিয়ে যেত। পদ্মা কথা বলতে পারতো না ঠিকই, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমি ওর মন পড়ে নিতে পারতাম। অভাব থাকলেও ওর কোলে মাথা রেখে দিব্যি প্রাণ জুড়িয়ে যেত। এভাবেই চলে যাচ্ছিল জীবন। 2 বছর এভাবে কেটে যাবার পর একদিন জানতে পারলাম পদ্মা মা হতে চলেছে। আমাদের সামান্য রোজগারে একটি বাচ্চা মানুষ করা সম্ভব হচ্ছিল না, তাই ঠিক করলাম শহরে যাব, কিছু কাজের ব্যবস্থা করে তারপর পদ্মাকে নিয়ে যাব আমার সাথে। স্টেশনের দিকে পা বাড়িয়েছি, হঠাৎই এক খুব পরিচিত গলার আওয়াজ আমার হাড় হিম করে দিল। ওই দেখো, আজ কার মুখ থেকে উঠেছিলাম যে তোর সাক্ষাৎ পেলাম। দেখ বলাই, যা হয়েছে তা হয়ে গেছে, এবার সব ভুলে যা। অনেক বছর পেরিয়ে গেছে। ভুলে যাব? তুই আমার মুখের মাল ছিনিয়ে নিয়েছিস আর আমি তা ভুলে যাব? অত সহজ? বেশ, না হয় আমি ভাবতে পারি ভুলে যাবার কথা, তাহলে এত বছর ধরে যে খিদে পুষে রেখেছি তা আজ মেটা। অনেক তো মধু খেলি, এবার না হয় আমাকেও খাওয়া। মুখ সামলে কথা বল বলাই। ও বাবা, এই পেট তো এখনো আছে দেখছি রে তোর। এই ধর তো সবাই মিলে মালটাকে। এবার দেখ বলাইয়ের সাথে পাঙ্গা নিলে কি হয়। বলাই, ছেড়ে দে আমাকে, পদ্মা মা হতে চলেছে, ওর যে আমায় বড্ড প্রয়োজন। পদ্মা আমার জন্য স্টেশনে অপেক্ষা। পদ্মা পদ্মা পদ্মা। তার মানে আপনি? ভয় পাবেন না বাবু, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তো এখানে আসি শুধু আমার পদ্মার জন্য। পদ্মার আর আমার একসাথে মরণ হয়নি, তাই আমরা প্রতি রাতে দুটোর গাড়ির সামনে একসাথে মরি। কথা দিয়েছিলাম যে আজীবন পাশে থাকবো। কি হলো মশাই, আপনার শরীর ঠিক আছে? সকালে এসে দেখি আপনি প্ল্যাটফর্মে পড়ে আছেন, সবাই মিলে কষ্ট করে তুলে বেঞ্চে শোয়ালাম। ওই ওই চাওয়ালা বাবু, আপনারও বলি হারি, আপনি ওনাকে বলেছেন রাতে লোকাল ধরতে, জানেন না রাতের বেলা স্টেশনে লোকজন থাকে না? ধর, ওসব মিথ্যে গল্প। না না, কিচ্ছু মিথ্যে না, ওই হরি চাওয়ালা। হ্যাঁ বাবু, আপনাকে আর কিছু বলতে হবে না, বুঝে গেছি আমরা। আপনি চলুন, কিছুক্ষণ পাশের হোটেলে বসে চা জল খাবার খেয়ে ঠান্ডা হন। ওরা ওরা কি? বহু বছর আগে হরি ট্রেনে ট্রেনে চা বেচতো, হঠাৎ একদিন রাতে রহস্যজনকভাবে খুন হয়ে যায়। শুনেছি ওর বউ তখনই পোয়াতি। এই শোক আর সহ্য করতে না পেরে রাত 2টোর লোকালের তলায় ঝাঁপ দেয়। তারপর থেকে এই স্টেশনে তাদের প্রতিদিন রাতে ঘুরে বেড়াতে দেখা যায়, সেজন্যই তো রাতে এখানে কেউ আসে না।